হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা জানাচ্ছি। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে যে এসিডি প্রোগ্রাম ছেড়ে অঙ্ক ও ইঞ্জিনিয়ারিং থেকে দিনে দিনে পিছিয়ে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব ডায়েট বা এক্সারসাইজের সাথে সম্পর্ক নেই, বাট ডিমেনশিয়া নিয়ে বিস্ময়কর নতুন তথ্য এবং নতুন উপাত্ত গবেষণায় ধরা পড়েছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ারফোর্স বেসে $85 মিলিয়ন দামের পরমাণু অস্ত্রবাহী B-52 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, নিহত হয়েছেন 8। বৃহস্পতিবার নিক্সের বিজয়রেডি উৎসবে রঙিন হয়ে উঠবে পুরো নিউ ইয়র্ক সিটি। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। ইরানকে $300 বিলিয়ন দেবে বিভিন্ন উপসাগরীয় আরব দেশ, এই বিষয়টি জানব। এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে নাখোশ ইসরায়েল। আর সর্বশেষ হচ্ছে বিশ্বকাপ আপডেট। বাট একটু সামান্য বলে দিই, আপনার বিশ্বকাপে উরুগুয়েকে রুখে দিয়েছে সৌদি আরব। এটা সৌদি আরবের এক ধরনের চমক। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর মাসুদুর রহমান এবং শেখ আল মামুন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবুজার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, জুন মাসের 15 তারিখ। ক্যালিফোর্নিয়ার ঘাঁটিতে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে এবং এর 8 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ। সেখানে অবশেষে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পক্ষে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শান্তি চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই চুক্তির মূল পাঠ্য প্রকাশ করেনি, যদিও এখনো মূল বিষয়টি তারা প্রকাশ করেনি। তবে উভয়ই এটিকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরেছে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে যুদ্ধ অবসানের শর্ত অনুযায়ী পারমাণবিক পরিদর্শকরা নিশ্চিতভাবে ইরানে ফিরে আসবেন। আবার এটি জেডি ভ্যান্স বলেছেন। তবে বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্দেশে বিভিন্ন দেশে আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আটক করা ইরাকের প্রায় $25 বিলিয়ন সম্পদ এবং অর্থ ইরানকে ফিরিয়ে দেওয়া হবে। এটিও চুক্তিতে রয়েছে। তবে বিষয়গুলো যেহেতু এখনো সরাসরি প্রকাশ করা হয়নি, তো সেই জন্য আমরা অপেক্ষা করছি যে চুক্তির মূল বিষয়গুলো জানা যাবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে খুব দ্রুতই সবাই কি কি বিষয় চুক্তি ঐক্যমত পৌঁছানো গেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেটি সবাই জানতে পারবেন। বিবিসির বিশ্লেষণ করে অবশ্য বিবিসির বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে নানা প্রশ্ন সূত্রপাত হয়েছে ইতিমধ্যেই। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্পের। তারা বলেছেন এটি ইরানের কাছে অনেকটা আত্মসমর্পণের মতন। রিপাবলিকান নেতৃত্ব তেমন সরাসরি এখনো মন্তব্য করেননি যদিও। তবে বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে চুক্তি নিয়ে যেহেতু নানান প্রশ্ন রয়েছে, তবে এর ফলে এই চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটি হচ্ছে বিবিসির বিশ্লেষণ সংবাদ মাধ্যম। গান ইন্ডাস্ট্রি অর্থাৎ বন্দুক শিল্পের বিরুদ্ধে মামলা করার সুযোগ দেওয়া নিউ ইয়র্কের আইনের বিরুদ্ধে করা চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করে প্রণীত নিউ ইয়র্ক স্টেট আইনের বিষয়ে ন্যাশনাল শুটিং স্পোর্টস ফাউন্ডেশন একটি মামলা করেছিল এবং তাদের তারা আপিল শুনানির জন্য গ্রহণ করতেও অস্বীকৃতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। অতএব নিউ ইয়র্কের আইনটি টিকেই যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির একটি প্রস্তাবিত বিল অনুযায়ী নিউ ইয়র্ক শহরের প্রতিটি বড়তে সিটির মালিকানাধীন 5টি করে গ্রোসারি স্টোর খোলা হবে। সিটি এবং খোলা বাধ্যতামূলক করা হবে। সিটি কাউন্সিল একটি বিল উত্থাপন করা হয়েছে এ পর্যন্ত, এবং তাতে দেখা যাচ্ছে সিটি কাউন্সিল সদস্য জেনিফার গুতেরেস কর্তৃক উত্থাপিত এই বিল নিউ ইয়র্ক সিটির বর্তমান প্রশাসনিক বিধিমালার অ্যাডমিনিস্ট্রেটিভ কোড যেটাকে বলা হয় সংশোধনী নিয়ে আসবে।
এর আগে গত এপ্রিল মাসে নিউ ইয়র্ক সিটিতে প্রথম গ্রোসারি দোকানে একটি নেটওয়ার্ক গড়ে তোলা ও পরিকল্পনা করার কথা ঘোষণা করেছিলেন মেয়র জোরান মামদানি, এবং তার ঘোষণা অনুযায়ী এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই ব্রঙ্কসে এই প্রথম গ্রোসারি চালু হবে, এবং দ্বিতীয় গ্রোসারিটিও ব্রঙ্কসে চালু হবে বলে মেয়র কিছুদিন আগে জানিয়েছেন। যদিও ফ্রান্সে অনুষ্ঠিতব্য G7 সম্মেলনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন আজ। নিউ ইয়র্ক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইরানের সাথে ট্রাম্পের করা শান্তি চুক্তির প্রশংসা করেছেন এবং বলেছেন যে ফ্রান্স নিজেদের ন্যায্য অংশের বোঝা বহন করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শ্রুতির অংশ হতে প্রস্তুত। ফ্রান্স প্রেসিডেন্ট ট্রাম্প তেলের দাম দ্রুত কমে আসার বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে আগামী দিনগুলোতে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। শুধু তেলের দাম কেন, স্টক মার্কেটও বেশ উচ্চ দরে লাফাতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু স্টকের মূল্য বেড়েছে আশাতীত ভাবে যদিও, এবং আপনারা জানেন যে দিন কয়েক আগে স্পেস এক্সের যে আইপিও চালু হয়েছিল সেটিও এখন বেশ ঊর্ধ্বগতি সম্পন্ন স্টক হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এর পাশাপাশি তেলের দাম কমতে শুরু করেছে, এবং তবে যুক্তরাষ্ট্রের পাম্পগুলিতে তেলের দাম খুব একটা দ্রুত এখনো কমছে না, যদিও গড়ে প্রতিদিন 10 থেকে 15 সেন্ট করে কমছে। যদিও আজকে কিছু কিছু তেলের পাম্পে $4.09 পর্যন্ত তেলের দাম দেখা গেছে। তবে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই সংঘাত শুরু হওয়ার আগে তেলের দাম $3 নিচে ছিল কিছু কিছু পাম্পে। পরবর্তীতে এটি $4 সামান্য উপরে উঠে আসে, কিন্তু যুদ্ধ লাগার সাথে সাথে এটি খুব দ্রুত $4 মাত্রা অতিক্রম করে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম জানিয়েছেন যে বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস যুক্তরাষ্ট্রে তাকে ও তার স্ত্রীকে নিয়ে তদন্ত করছে, এবং তিনি এর জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর আরো বলেছেন যে প্রেসিডেন্টকে নিয়ে তার সমালোচনা এবং নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি মনে করেন। গভর্নর তদন্তের মূল বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেনি যদিও, তবে বলেছেন যে তদন্তকারীরা তার স্ত্রী জেনের পিছু নিয়েছেন, যিনি একজন সরকারি কর্মচারী এবং এমন একজন নারী যিনি নারী ও বালিকাদের সহায়তায় নিজের জীবন উৎসর্গ করেছেন। এমন একজন মানুষ যিনি নিজের বিশ্বাসের পক্ষে কথা বলার সাহস দেখানো ছাড়া আর কোনো অন্যায় করেননি। তার স্ত্রীর কথা উল্লেখ করে তিনি এমনও বলেছেন। তিনি আরো বলেন, তারা যদি আমাকে ভয় দেখাতে না পারে তবে তারা আমাদের সন্তানদের মায়ের উপর চড়াও হবে। ডোনাল্ড ট্রাম্প ভুল লক্ষ্যবস্তু বেছে নিয়েছেন বলে গভর্নর নিউজম উল্লেখ করে বলেছেন যে আমাদের লুকানোর মতো কিছুই নেই। হোয়াইট হাউসের মন্তব্যের জন্য এবিসি নিউজকে বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে যোগাযোগ করতে বলা, অর্থাৎ এবিসি নিউজ যখন এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছিল তখন হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে যোগাযোগ করার জন্য, এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর কর্মকর্তারা এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও আজ সোমবার এবার বিশ্বকাপের ফুটবল আগামীকাল আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্কে একটি টিকার ট্যাপ প্যারেড অনুষ্ঠিত হবে। মেয়র মামদানির ভাষ্য মতে তার সহকর্মীদের ভাষ্য অনুযায়ী এটি নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় টিকার ট্যাপ প্যারেড অনুষ্ঠিত হবে, এবং এই টিকার ট্যাপ প্যারেডের পর নিক্সের খেলোয়াড় যারা 53 বছর পর নিক্সের জন্য প্রথম এনবিএ চ্যাম্পিয়নশিপের ট্রফিটি এনে দিয়েছেন নিউ ইয়র্কে, তাদেরকে নিউ ইয়র্ক সিটির সম্মানসূচক চাবি প্রদান করবেন মেয়র জোহরান মামদানি। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে টিকার ট্যাপ প্যারেডের পরে সিটি হল প্রাঙ্গণে। আরেকটা আরেকটি বিষয় আছে, এবার খেলার খবরে আসি। যা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠানরত বিশ্বকাপের খেলা বেশ জমে উঠেছে আজকে। তবে যেই টিমকে এখনো পর্যন্ত সম্ভাব্য শীর্ষস্থান দখলকারী হিসেবে বিবেচনা করা হতো, স্পেন, যারা ইউরোপীয় চ্যাম্পিয়ন ছিল, সেই স্পেন আজকে স্পেনের সাথে ড্র হয়েছে। স্পেনের সাথে ড্র হয়েছে, দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত স্পেন পয়েন্ট ভাগাভাগি করেছে, অর্থাৎ ড্র হয়েছে। স্পেন আজকে ড্র করেছে আর আমি ভুলে গেলাম। স্পেন ড্র করেছে
আহ, আজকে দিনের প্রথম খেলাটি ছিল যেটা স্পেন ড্র করেছে কেপ ভার্দের সাথে, যারা প্রথমবারের মতো এই বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে। সেই কেপ ভার্দের দেশের সাথে স্পেন ড্র করেছে, যারা ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং যাদেরকে এবারের শিরোপা অর্জনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে, সম্ভাব্য শিরোপা বিজয়ী হিসাবে। এরপরে খেলাটি ইজিপ্টের সাথেও ড্র হয়েছে বেলজিয়ামের, এবং মিশরের সাথে ড্র করেছে, এবং এটি মিশরের বিশ্বকাপে প্রথম বিজয়, প্রথম পয়েন্ট লাভ কিন্তু। এবং সৌদি আরবিয়া এবং উরুগুয়ের খেলাটিও এক এক গোলে অমীমাংসিত রয়েছে। আজ পর্যন্ত, আজ সারাদিনে 3টি খেলা অনুষ্ঠিত হয়েছে, এবং এই 3টি খেলা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো ফলাফল হয়নি। শেষ খেলাটি আজকের দিনের খেলছে নিউজিল্যান্ড এবং ইরান। প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসে খেলছে ইরান এবং নিউজিল্যান্ড। ইরানে এখনো পর্যন্ত নিউজিল্যান্ড কিছুক্ষণ আগে দেওয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে ইরানের বিপক্ষে। তবে গতকাল আপনারা জানেন যে টিউনিশিয়ার সাথে একটি খুব দুর্দান্ত একটি ম্যাচে অংশ নিয়েছে আহ, আহ, টিউনিশিয়ার সাথে দুর্দান্ত ম্যাচে অংশ নিয়েছিল গতকাল জার্মানি। এবং সেই সেই জার্মানি গতকাল সুইডেন, না সুইডেন, সুইডেন অংশ নিয়েছিল। জার্মানির আগের দিন 7-1 গোলে হারিয়েছিল কুরাসাওকে। গতকাল সুইডেনের সাথে যারা তিউনিসিয়ার 5-1 গোলে ব্যবধানে হেরে যাওয়ার পর তিউনিসিয়ার কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিউনিসিয়া এবং সুইডেনের খেলা একটি খুব তাৎপর্যপূর্ণ একটি দিক রয়েছে। কালকে সুইডেনের পক্ষে যিনি গোল করেছেন, 2টি গোল করেছেন, সেই 2টি গোলদাতার বাবা কিন্তু তিউনিসিয়ার নাগরিক, কিন্তু তার সন্তান সুইডেনের পক্ষে খেলেছেন গতকাল এবং সুইডেনের বিপক্ষে 2টি গোল করেছেন। তিউনিসিয়ার একজন নাগরিকের সন্তান সুইডেনের পক্ষে 5 গোলের মধ্যে 2 গোলে ছিল তার। যাই হোক, এবার আসি আজকের যে ক্যাপ ভার্দের বিপক্ষে স্পেনের যে জার্মানি যেভাবে কুরাসাওকে 7-1 ব্যবধানে বিধ্বস্ত করেছিল, তেমন কোনো বড় ব্যবধানের ফলাফল পাওয়ার সম্ভাবনা ছিল না যদিও। তবে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন, মনে রাখতে হবে আজ থেকে 16 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন কিন্তু, এবং সেই বিশ্বকাপ ফুটবলের খেলা স্পেনে অনুষ্ঠিত হয়েছিল। সেই চ্যাম্পিয়ন যাদের অনেকেই আগামী মাসে ম্যাটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন। সেই ক্যাপ ভার্দের বিপক্ষে 27টি শট নিয়েছিল, এবং যেখানে ক্যাপ ভার্দের নিয়েছে মাত্র 6টি, এবং তাতেও কোনো গোল আসেনি স্পেনের পক্ষে। খেলার 74% সময় বল নিজেদের দখলে রেখেছিল স্পেন, তাতেও গোল আসেনি। এবং প্রতিপক্ষের 304টি পাসের বিপরীতে সফলভাবে 804টি পাস সম্পন্ন করেছিল স্পেন। তারপরও তারা কোনো ফলাফল পায়নি। গতকাল 0-0 পয়েন্ট ভাগ হয়েছে, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 1-0 গোলে আজকের খেলায় লস অ্যাঞ্জেলেসে ইরানের বিপক্ষে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। খেলার পরপরই ইরান কিন্তু লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকো ফিরে যাবে, কারণ ইরানকে যুক্তরাষ্ট্রে বসবাসের থাকার অনুমতি দেওয়া হয়নি, শুধুমাত্র ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল হাসান, একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ একটা প্রসঙ্গ, যে প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহেদের সঙ্গে ভারতের যে ঘটনা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটার ব্যাপারে আমার পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, যেটা খুব অনাকাঙ্ক্ষিত, এবং এই বিষয়ে বাংলাদেশ বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছে কেন এমন ধরনের ঘটনা ঘটলো, এবং তারপরে তারা সরাসরি এই বিষয়ে বক্তব্য দেবে। এবং আজকে দেওয়ার কথা ছিল, আমি জানি না শেষ পর্যন্ত দিয়েছেন কিনা। বাট আপনি তো একজন সাংবাদিক হিসাবে, এই যে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দ্যাট মিনস হি ইজ অ্যাডভাইজার অফ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাকে এইভাবে 1 ঘন্টা আটকে রাখা, তারপরে উনি ফিরে আসা, এটা কি আপনি মানে দুই দেশের সম্পর্কের মধ্যে যে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচিত হলেই দুই দেশের সম্পর্ক উষ্ণ হয়ে উঠবে, বাট এটা কি কেমন মনে হয়? হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের ব্যাপারে বেশ কিছু
ইতিবাচক। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটি সমালোচনামূলক মন্তব্য রাখেননি, তির্যক মন্তব্য করেন, যেটা প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই করেছিলেন। অতএব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ সতর্কতার সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা কি দেখছেন। তবে আমার কাছে মনে হয় এখনো যে এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই ঘটনাটি আমার মনে হয় না বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে খুব একটা বৈরী সম্পর্ক সৃষ্টি করবে। আমার মনে হয় এটি কোনো না কোনো পক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ এখনো পর্যন্ত যে ভূমিকা গ্রহণ করেছে আমি এটাকে অনেক ইতিবাচক হিসাবে দেখতে চাই। দুই দেশের সম্পর্ক, বিশেষ করে বর্তমানে বাংলাদেশ সরকার ভারতের সাথে যে সম্পর্ক স্থাপন করতে চায় সেই সম্পর্কের ক্ষেত্রে খুব ইতিবাচক একটি দিক বলে আমি মনে করি, যদিও বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার এই বিষয়ে আপনার প্রসঙ্গে আসছি আপনার কাছে, বাট এই প্রসঙ্গে আপনার কি মনে হয় যে এটা তো দুই দেশের এত হাই লেভেলের একজন লোক, দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ওনাকে এয়ারপোর্টে 2.5 ঘন্টা বসিয়ে রাখা, এটা কি আপনি কিভাবে দেখছেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে আপনার। এখন শোনা যায়? জি, একটু জোরে কথা বললে, একটু আমাদের সাউন্ড বাড়াতে, স্টুডিওর সাউন্ড একটু বাড়াতে হবে। জি জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা তো ডেফিনেটলি এটা ডিপ্লোম্যাটিক ইয়েতে এটা আনএক্সেপ্টেবল, কারণ যেহেতু দুই দেশের মধ্যে টেনশন আছে, এগুলো সব রিফ্লেক্ট করতেছে সাধারণ এমপ্লয়ি যারা ইমিগ্রেশনে বসে থাকে বা পুলিশ বা সাধারণত। এই জিনিসটা কেয়ারফুলি দেখতে হবে, কারণ আমাদের দেশে এখন একটা জিনিস বড় হয়ে যায়, মনে হয় যে এটা সরকার থেকে আসছে না লোকাল যারা তারা এটা করছে। তো এগুলো কেয়ারফুল না থাকলে আমাদের দুই পক্ষেরই রেস্ট্রেন করা দরকার, কারণ ওদের কাছ থেকে শোনা দরকার কেন, কি কার দোষ ছিল, এটা কি মোদি থেকে আসছে না এটা লোকাল হয়েছে। এই জিনিসগুলো না দেখে এই মুহূর্তে এনি ডিসিশন নেওয়া, কমেন্ট করাটা ফেয়ার না, আর কি ঠিক হবে না। পেশেন্সটা দরকার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আপনার সাথে আজকে আলোচনা করতে চাই একটা নতুন তত্ত্ব, সাংঘাতিক ইম্পর্টেন্ট একটি তত্ত্ব বেরিয়েছে ডিমেনশিয়া নিয়ে। আপনি জানেন যে আমরা ইদানিং আমাদের ঘরে ঘরে আমাদের অনেকেরই শোনা যায় যে একটু বয়স্ক লোক, যারা মধ্যবয়স্ক, অনেকেও বলেন যে আমরা ভুলে যাচ্ছি, মনে থাকে না। এই ডিমেনশিয়ার যে প্রবণতা এবং আপনার যে এর বিস্তার, এই বিষয়ে একটি নতুন তথ্য বেরিয়েছে, নতুন একটি জরিপ, আপনার গবেষণা রিপোর্ট বেরিয়েছে। এই রিপোর্টে কি বলা হয়েছে একটু জানতে চাই আপনার কাছে। ডিমেনশিয়া আমাদের এখন খুব একটা জন্য বেড়েছে আর কি। আলঝাইমার, ডিমেনশিয়াদের মধ্যে অনেক ধরনের ডিমেনশিয়া আছে, আলঝাইমারটা খুব বেশি, এবং প্রায় মানুষ যখন বেশি দিন বাঁচে, আগে তো 40 বছর বাঁচতে, এখন আমরা বাংলাদেশে 80 বছর উপর বাঁচি। তো বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া মানুষের হয়, এবং এটা খুবই ডিফিকাল্ট হ্যান্ডেল করা, কারণ যে মানুষ খুব খুব সুস্থ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উনি যখন ছেলে মেয়েকে চেনে না, উনি যখন নিজে টেক কেয়ার করতে পারেন, এটা কিন্তু ফ্যামিলির জন্য, দেশের জন্য খুব একটা স্ট্রেসফুল। ডিমেনশিয়া অনেক রিসার্চ হচ্ছে, যেগুলো আসছে আগে থেকে, যখন আমরা জানি না কেন হয়। তবে কিছু জিনিস দেখা গেছে যে প্রিভেন্ট করার জন্য, যেমন এক্সারসাইজ করা, খাবার, পুষ্টি খাবার, কি মানে বেসিক্যালি খাবার, ভেজিটেবলস, ফিশ, অলিভ অয়েল, নাটস, এগুলো খেলে কমে। তারপরে ব্লাড প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, যেগুলোতে আর্টারিগুলো, ব্রেনের যে সার্কুলেশনকে ঠিক রাখে, এগুলো যত কন্ট্রোল হবে তখন দেখা গেছে যে ডিমেনশিয়া কম হয়। এখন একটা নতুন জিনিস যেটা বাড়িচ্ছে, সেটা আমেরিকার নিউরোলজিক্যাল ইয়েতে ম্যাগাজিনে পাবলিশ হয়েছে। এটা হচ্ছে যে আগে হয়েছে এটা, যে দাঁতের যে আমাদের গামের যে ইনফ্লামেশন হয়, গামে ব্যথা করে, ব্রাশ করলে রক্ত পড়ে, এগুলো হচ্ছে আমাদের দাঁতের মধ্যে, ওই গামের মধ্যে ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন যদি হয়, দেখা গেছে যাদের ইনফ্লামেশন হয় তাদের 80% বেশি রিস্ক অফ স্ট্রোক হওয়ার, এবং এটা হার্ট অ্যাটাক হয়। এগুলো কেন হচ্ছে? আগে মনে করা হতো যে এটা হয়তো যারা ডিমেনশিয়া হয়ে গেছে তারা হয়তো ভুলে দাঁত পরিষ্কার করতেছেন না, এই জন্য হয়তো তার গামটা খারাপ, গাম আগে খারাপ হয়েছে, পরে ডিমেনশিয়া হয়েছে না, ডিমেনশিয়ার জন্য গামের যত্ন করতে পারছেন না, এটা নিয়ে কিছু প্রশ্ন ছিল। তো
তো এখন যত দেখা যাচ্ছে যে না, তারা বলছে যে না, গামে যেটা ইনফেকশন হয় সেটা বেশি এফেক্ট করে দেন ডিমেনশিয়া আগে। কেন? দেখা গেছে যে এই যারা 50 বছরের আগে যারা গাম ভালো আছে তাদের ডিমেনশিয়া কম হয়েছে, যদি তাদের খারাপ থাকে তাদের বেশি হয়েছে। এখন যেটা আসছে কেন হচ্ছে, আমরা সবাই জানি আমাদের মুখটা হচ্ছে আমাদের বডিতে যে কোনো জিনিস এন্ট্রি পয়েন্ট, খাবার, এনিথিং। তো গামে যখন ইনফেকশন হয়, আমাদের মুখে তো এমনি কিন্তু জার্ম থাকে, পেটের মধ্যে জার্ম থাকে, আমরা জানি বডি জার্মে ভরা। তো জার্ম একটা ব্যালেন্স থাকে, তো যখন ব্যালেন্সটা নষ্ট হয়, বাজে ব্যাকটেরিয়া বেশি হয়ে যায়, তখন কিন্তু ইনফ্লামেশন করে, ব্যথা হয়, ব্লিডিং হয়, যেটা যে কোনো জায়গায়, পেটের মধ্যে হোক, যে কোনো জায়গাতে এই ব্যালেন্সটা নষ্ট হয়। তো এই ব্যালেন্সটা নষ্ট হয় কারণ যখন আমরা গামকে আমরা পরিষ্কার না করি। গামকে আমরা ঠিকমতো হেলদি রাখতে হলে কি করতে হবে? 2 বার ব্রাশ করা, ফ্লস করা, তারপরে এমন সব জিনিস না খাওয়া, যেমন স্মোকিং না করা, বেশি সুগারি ড্রিঙ্ক না খাওয়া, যেগুলো গামের জন্য ক্ষতিকর, ব্যালেন্সটা নষ্ট করে দেয়। ওই ব্যাকটেরিয়া কি করে, যখন একটা ব্যাড ব্যাকটেরিয়া গামকে ইনফ্লামেশন করে, তখন ওইটা ব্লাডে চলে যায়। কারণ গামে ইনফ্লামেশন হলে গামটা ড্যামেজ হয়, গাম থেকে বেরিয়ে ব্লাডে চলে যায়, ব্লাডে গিয়ে ডিরেক্টলি ব্রেইনে যায়, অথবা দেখা গেছে যে ব্রেনে গিয়ে ডিমেনশিয়া করে বা করে। কিন্তু আরেকটা জিনিস করে যে বডির ইমিউন সিস্টেম যেটা আছে আমাদের, যখন ব্যাকটেরিয়া বডিতে ঢুকে, তখন বডির, আমরা জানি কোভিডের সময় ইমিউন সিস্টেম আমরা দেখছি, বডিকে প্রোটেক্ট করার জন্য যে ইমিউন সিস্টেম হয়, এটা ওভার রিঅ্যাক্ট করে, বেশি বাইরে। ওইটা কি করে? ওইটা ইনফ্লামেশন করে কোথায়? যত আর্টারি আছে, হার্টে যখন ইনফ্লামেশন করে, হার্টের মধ্যে ব্লকেজ হয়, স্টেন দিতে হয়, অপারেশন করতে হয়। যখন ব্রেনে হয় তখন স্ট্রোক হয়। তো এইভাবে দেখা গেছে যে এই ইনফ্লামেশনটা ইমিউন সিস্টেমকে তারা ওভারওয়েলম করে ফেলে। তো খালি বড় ভেসেল না, দেখা গেছে ছোট ছোট যার ফাইন চুলের মতো যেটা ফাইন ভেসেল যেটা ব্রেইনে আছে, সেগুলো ডিসরাপশন হয়ে যায়। কিভাবে জানলো? তারা সিটি স্ক্যান করছে, এমআরআই করেছে ব্রেইনে, করে দেখেছে যারা গাম ডিজিজ যাদের বেশি, তাদের ব্রেইনে ড্যামেজটা দেখা যায়। এটা 56% বেশি, তাদের ব্রেনের মধ্যে হোয়াইট ম্যাটারের চেঞ্জ দেখা যায়। তো এটা আগে আসছে, এটা নতুন কিছু না, কিন্তু এবারও আর স্টাডিতে আসছে যেটা হয়েছে। তার মানে ব্রেনে যে চেঞ্জ হয়, এই চেঞ্জটা দেখা গিয়েছে যে গামে ইনফেকশনতে মিলে যায়। এখন ডেন্টিস্ট কাছে যাওয়া, আমরা অনেক সময় গামে একটু ব্যথা করলো, আমরা পাত্তা দিলাম না। তো তারা ওয়ার্ন করছে যে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট, খালি ডিমেনশিয়া না, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোর মধ্যে এটা ইনফরমেশন করে। তখন বলা হচ্ছে যে কিভাবে টেক কেয়ার করা, আদার দেন ব্রাশ করা ছাড়াও বছরে 2 বার পারলে ডেন্টিস্ট কাছে যাওয়া। কেন? ডেন্টিস্ট অনেক সময় খুঁজে দেখে যে ইনফেকশন আছে, আমরা হয়তো বুঝি না। বুঝলে তো ভালো, বুঝলে ব্লিডিং হলো, ব্যথা হলো, এটা ইজি, অ্যান্টিবায়োটিক খাওয়া হলো। কিন্তু ওরা যখন ডিপ ক্লিনিং করে, একবার ডিপ ক্লিনিং করলে তখন ভিতরে যেগুলো ইনফেকশন আছে ওইগুলো কিন্তু চলে যায়। প্রবলেম হচ্ছে যে ডেন্টাল ইন্স্যুরেন্স অনেকের নাই এবং এক্সপেন্সিভ। তো সেই জন্য অনেক জায়গা আছে, নিউ ইয়র্কে আমি প্রিটি শিওর ইউনিভার্সিটিগুলোতে ওদের ফ্রি ক্লিনিক আছে অনেক জায়গায়। তো তারা খুঁজলে কিন্তু পাওয়া যায়। অ্যাটলিস্ট বছরে 1 বার বা 2 বার যদি ডিপ ক্লিনিং করা হয়, প্রিভেন্টিভ ক্লিনিং, তাহলে এই যেগুলো বোঝা যাচ্ছে না কিন্তু ইনফরমেশন আছে গামে, সেটা কিন্তু ট্রিটমেন্ট হবে। তো এটা, এবং আরেকটা জিনিস যেটা ডিমেনশিয়ার জন্য, এটা হচ্ছে গামের ব্যাপারে। তো গামের ব্যাপারে বললাম, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে অন্য জিনিসগুলো যেটা ডিমেনশিয়ার জন্য জানা গেছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যে একটা হচ্ছে গুড স্লিপ। ঘুমের আগে 1 ঘন্টা আগ থেকে টেলিভিশন বন্ধ করা, সেলফোন বন্ধ করা। স্লিপটা 8 ঘন্টা স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা কম ঘুমান মনে করেন যে আমি খুব ভালো কাজ করছি, বেশি কাজ করছি, কিন্তু ওরা পরে ডিমেনশিয়া ওদের বেশি ধরে। সেকেন্ড হচ্ছে যারা বসে কাজ করেন তারা যেন 2 ঘন্টা পরে পরে উঠে হাঁটাহাঁটি করেন, বাইরে যান, আলোর মধ্যে যান, ব্রিদিং করেন, এক জায়গায় বসে না থাকা, এক্সারসাইজ বা অ্যাটলিস্ট চলাফেরা করা। থার্ড হচ্ছে যে ফুড, ডায়েটের মধ্যে আগে যেটা বলেছি যে হেলদি, একটা হচ্ছে হার্ট হেলদি ডায়েট, এখন বলেছে ব্রেন হেলদি ডায়েট। বেসিক্যালি সেম থিং। মেডিটেরেনিয়ান ডায়েটের যেটা কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে বেশি ভেজিটেবল, ফ্রুটস, ফিশ, মাছটা খুব ইম্পর্টেন্ট। যে ফিশ ফ্যাটটা কিন্তু এই ফ্যাটটা ভালো ফ্যাট,
গরুর ফ্যাট বা মুরগির ফ্যাট থেকে ফিশের ফ্যাটটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমরা বলি। ফিশ খাওয়া, ফ্রুটস এর মধ্যে নাটস, বিনস এগুলো খাওয়া। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যেন। আর হোল গ্রেন ইয়ে খাওয়া, সিরিয়ালস আর অলিভ অয়েল, এগুলো বলা হচ্ছে যে এগুলো খেলে দেখা গেছে যে যেটা হার্ট হেলদি ছিল ওইটা ব্রেন হেলদি। ওইটা তো ফুড গেল, রেস্ট গেল, আর স্মোকিং ইজ নট এ গুড আইডিয়া, বিকজ স্মোকিং ইনফরমেশন করে। তো ডিমেনশিয়া জন্য আগে থেকে জানতে হবে যে ডিমেনশিয়া কারোর হচ্ছে কিনা, কিছু সাইন আছে। এটা লম্বা ব্যাপার, যে এটা আরেক সময় আলাপ করা যাবে, যে কি কারণে আগে থেকে বুঝতে হবে যে ওনার ডিমেনশিয়া হচ্ছে বা এটা বয়স হলে বলে যাচ্ছে কিনা। কিন্তু যেটা স্টাডিতে যেটা বাইরেছে, সেটা আজকে যেটা আমরা আলাপ করছি, সেটা হচ্ছে যে গাম ডিজিজের সাথে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এগুলোর জন্য বডিতে ইনফরমেশন হয়, ইমিউন সিস্টেম ওভারঅ্যাক্ট করে, এবং ডিমেনশিয়া, স্ট্রোক হয়। 80% চান্স স্ট্রোকের বেশি হয়। এবং ব্রেন স্কিনে দেখা গেছে যে গাম ডিজিজ বেশি থাকে, তাদের ব্রেনের মধ্যে দেখা গেছে যে ওই হোয়াইট ইয়ে হয় আর কি, স্পট থাকে, যে স্পট গুলো ইস্কেমিক স্পট বলি আমরা। তো আমি এখানে থামবো, যদি তোমার আর যদি কোনো প্রশ্ন না। আচ্ছা, গাম ডিজিজ, আমার গামের সমস্যা আছে কিনা আমি বুঝবো কিভাবে? তো গামের সমস্যা দুই রকম। একটা হচ্ছে যে ব্রাশ করলে দেখা যাবে একটু রক্ত বাড়িচ্ছে অথবা ব্যথা হচ্ছে, এগুলো জিঞ্জিভাইটিস। এগুলো হলে বোঝা যায়, কিন্তু অনেক সময় বোঝা যায় না, ইনফরমেশন আছে আমরা ইগনোর করি। ব্লিডিং, অন্য কথা ব্লিডিং হলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু গামে যদি একটু ব্লিডিং এমন আছে দাঁতের কমে যাবে, কিন্তু ইটস এ সাইন অফ ইনফেকশন এন্ড ইনফ্লামেশন। একটা হচ্ছে দাঁতের ব্যথা, আরেকটা হচ্ছে যে বললাম যে ব্লিডিং হবে, আর আরেকটা হচ্ছে যে আমরা জানবো না অ্যাসিম্পটোমেটিক, আমাদের কোনো সিমটম হবে না, কিন্তু ডেন্টিস্টের কাছে যারা যায় তাদের দেখা গেছে যে 80% মানুষ যারা ডেন্টিস্টের কাছে যায় তাদের গাম ডিজিজ 80% কম হয়। তো অনেক সময় আমি জানবো না, কিন্তু ডেন্টিস্টরা ওখানে গেলে ডিপ ক্লিনিং যখন করবে তখন জিঞ্জিভাইটিস বা গামের যে ইনফ্লামেশন এটা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে আপনার মানে বাস্তবমতে যে বছরে কমপক্ষে 2 বার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এবং একবার সম্ভব হলে ডিপ ক্লিনিং করানো উচিত। দ্যাটস ট্রু, কিন্তু প্রথমত হচ্ছে যে ডেইলি 2 বার করে ব্রাশ করা, ফ্লোসিং করা, এবং সুগারি ড্রিঙ্ক না খাওয়া, স্মোকিং না করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট গামকে হেলদি রাখতে হলে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মামুন ভাই, আপনার কাছে আপনি 5টা মিনিট সময় দেন আমাদের। আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু ইরান সম্পর্কে জেনে নিই, তারপর আপনার সাথে ডিটেলস কথা বলতে হবে আপনার এই ইএসএল নিয়ে। ডক্টর মাসুদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে যে আজকে বলা হচ্ছে যে অলরেডি একটা চুক্তি সই হয়ে গেছে, শুনতে পাচ্ছি আমরা। বাট ইরানের যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, এর মধ্যে উপসাগরীয় দেশ যেগুলো আরব দেশ, তারা তাদেরকে অর্থ দেবে, যুক্তরাষ্ট্র অর্থ রিলিজ করবে। সো ইরান কি পাচ্ছে আপনার এই যুদ্ধবন্ধের মধ্য দিয়ে? আসসালামু আলাইকুম তাহের ভাই, সালাম টু অল দি প্যানেলিস্ট, স্পেশালি আমার সাদিক ভাই আছে এখানে দেখতে পাচ্ছি, মামুন ভাই আসসালামু আলাইকুম, এবং সমস্ত দর্শকদেরকে সালাম। ইরান কয়েক সপ্তাহ আগে যেই কাঠামোটা দিয়েছিল ইয়ের জন্য, সিজফায়ার চুক্তির জন্য বা ওভারঅল চুক্তির জন্য, এক্স্যাক্টলি ওই কাঠামোতে এখনো আছে, তারা সরে নাই। এই কাঠামোকে চেঞ্জ করছিল ডোনাল্ড ট্রাম্প। হি অ্যাডেড সাম ফিউ পয়েন্টস যেটা ইরান মানে নাই। না মানার কারণে বোম্বিং হলো বৈরুতে, বোম্বিং হলো ইরানে একটা আইল্যান্ডে, বোম্বিং হলো ইরানের মেইনল্যান্ডে। এই বোম্বিং টোম্বিং করেও সব ফেল করলো, দিস অল ফেইলড, ডিড নট ওয়ার্ক। তখন এদিকে সময় চলে যাচ্ছে, বিকজ সামনে হচ্ছে ইলেকশন অ্যান্ড পিপল আর ভেরি মাচ এগেনস্ট দি ওয়ার, মেজরিটি। এবং তারপরে হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ফেস একটা বিরাট একটা ইকোনমিক্যাল ধাক্কা খেতে যাচ্ছে, যদি যতদিন বন্ধ থাকবে ততদিনে দ্যাটস গোয়িং টু হ্যাপেন। সো এখন এই মরিয়া হয়ে গেছে আমেরিকার পক্ষ থেকে যে সামহাও এটাকে একটা জায়গায় আনতেই হবে। সো দে হ্যাড টু কাইন্ড অফ বলা চলে, দে হ্যাড টু বো ডাউন, তাদেরকে নামতে হয়েছে। এবং ইরান তার একটা ইয়ের থেকেও সরে না। যেমন ধরেন, কথা ছিল, আমেরিকার কথা ছিল কি যে ইয়ে তো করতেই পারবে না,
ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পারবে না এবং বোম বানাতে পারবে না এবং যা করছে সেটা ফেরত দেবে, দ্যাট ওয়াজ দেয়ার শর্ত। এখন দাঁড়াচ্ছে কি যে নো, এটা নিয়ে কোনো কথাই বলবে না। ইরানের রাইট যেটা আছে একটা একটা সিগনেটারি হিসাবে, নন প্রলিফারেশন ট্রিটির যে সিগনেটারি হিসাবে যে রাইটগুলো আছে, যে তার গৃহের, তার দেশের ভালো কিছু করার জন্য, যেমন ধরেন হাসপাতাল বা অন্যান্য অনেক কিছু চালানোর জন্য দিস নিউক্লিয়ার পাওয়ার ইজ রিকোয়ারমেন্ট, ইটস এ রিকোয়ারমেন্ট। তারা এটা করবে, দে উইল। হ্যাঁ, তারা বানাবে না, এটা তারা আগেও বলছে, এখনো বলতেছে তারা বানাবে না, দে উইল নট। কিন্তু তারা তাদের এটা নিয়ে আর কোনো কথা, তখন এরা স্বীকার করেছে ঠিক আছে, কথা আমরা 60 দিন পরে বলবো লাগলে, অ্যাটলিস্ট করে নেই, অ্যাটলিস্ট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU, এই আন্ডারস্ট্যান্ডিংটা যে হচ্ছে এটা অ্যাটলিস্ট জনতার কাছে আমরা ইয়ে করি। দেখেন এতে লাভ আছে, এই করার সঙ্গে সঙ্গে $115 ব্যারেল চলে আসে $83। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো এই কথাগুলোর উপরেই, সো দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট কথাবার্তা। তারপরে ধরেন ইরান যেগুলো বলেছিল তার সবগুলোই আছে, যেমন ইরান হরমুজ ওপেন করো, দ্যাট দে উইল ওপেন। তারা তো আগেও বলতেছে ওপেন আছে, ওপেন না থাকলে চায়না কি করে পাচ্ছে, এখনো ওপেন করে ফেলবে ইরানের তরফ থেকে। এবং আমেরিকার যতগুলি মানে ব্লকেডের জাহাজ তারা সব সরিয়ে নেবে। এবং ইরান কথা তুলেছে অলরেডি, এবং সেটা মানতেও হচ্ছে। ইরান এবং ওমান ওইখানে বিমা, মানে জাহাজের বিমা, জাহাজের অন্যান্য ক্ষয়ক্ষতি টতি হতে পারে এই সমস্ত ব্যাপারে যে মেনটেনেন্স, যেটা আর কি ওই স্ট্রেইটের যে মেনটেনেন্স, 21 মাইল জায়গার যে মেনটেনেন্স আছে, কিছু ড্রাফট তৈরি করা, যেগুলোতে গভীরতাটা ঠিক থাকবে, এগুলো করার জন্য ইরান একটা পয়সা নেবে। পয়সাটা নিবেই তারা। এখন আপনি টোল বলেন অথবা বলেন যে না আমি সার্ভিস চার্জ নিচ্ছি, আর সার্ভিস চার্জ দে উইল টেক ইট, অ্যান্ড ওমান এগ্রিজ, ওমানও পয়সা পাচ্ছে, অসুবিধা কি? তো এতে ইরান উইল আর্ন এ লট অফ মানি গেল। তারপর একটা হচ্ছে যে যুদ্ধ বন্ধের বা যুদ্ধ বিরতির শর্ত হিসাবে ডেফিনেটলি লেবাননে আক্রমণ করা যাবে না বা হুতিদের আক্রমণ করা যাবে না। আমেরিকা তার দায়িত্ব নেবে, আমেরিকা তার দায়িত্ব নেবে, দ্যাট ইজ অলসো দেয়ার। তাহলে পরে দেখেন প্রত্যেক যেই ফ্রেমওয়ার্কটা তারা 2 সপ্তাহ আগে বলছিল, দে আর এক্স্যাক্টলি ইন দি সেম ফ্রেমওয়ার্ক, এবং আমেরিকা ইজ জাস্ট কাইন্ড অফ ডুইং ইট। যেমন $300 বিলিয়ন তার লাগবে সারতে যত ধ্বংস হয়েছে। তো এটা আমেরিকা ইজ প্রিটি স্মার্ট, এর বেশিরভাগ পয়সা ধরাই দিচ্ছে আপনার ইয়ের হাতে, আপনার এই গালফ কান্ট্রির উপরে ধরা দিচ্ছে। আরব আমিরাত দেবে, কাতার অবশ্য নিজের থেকেই দিচ্ছে, $10 বিলিয়ন দিচ্ছে কাতার নিজে থেকে। কাতার ইজ, আমার মনে হয় ওখানকার মানে স্মার্টেস্ট আর কি। আমি আগেও বলতাম যে কাতার বহু আগে গিয়ে ইরানের সঙ্গে সেটেল করে ফেলছে, এবং আমেরিকার আর কোনো প্লেন উঠতে দেয় নাই, যার জন্য কাতারে প্লেন চলাচল করতেছে, অন্য জায়গায় করেন না। কুয়েতে ইউ ডোন্ট ডু দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ ইট। তো এই মিডল ইস্টের কান্ট্রিগুলো ইউনাইটেড আরব আমিরাত পে করবে। পেমেন্ট তো আর ট্রাম্প যেটা করবে সেটা হচ্ছে যে তাদের যে টাকাগুলোকে তারা বন্ধ করে রাখছে, কুক্ষিগত করে রাখছে, আটকে রাখতে পারে তাদের ডলার সিস্টেমে, যার জন্য ইরান মনে হয় একটা গোলে জিতলো, একটা গোল দিল আর কি প্রবাবলি। এ বাসায় প্রচন্ড লোকজন ইরানের ভক্ত, খেলা মানে সারা মাঠকে দেখছি ইরান সাপোর্ট করতেছে লস অ্যাঞ্জেলসে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এন্টায়ার ফিল্ড ইজ সাপোর্টিং ইরান। যাকে নিয়ে তারা এত যুদ্ধের পরেও সারা পৃথিবীর মানুষের হৃদয়ের থেকে সরে যায়নি, তাদের কাছেই আছে। এনিওয়ে, তো ইরান যে চুক্তিগুলো এইটা এখনই প্রকাশ করছে না, দেখেন আমেরিকাও করছে না, ইরানও করছে না, কেউই বলতেছে না যেটা আমি এখনই প্রকাশ করে ফেলবো। বাট যখন প্রকাশ করবে তখন দিজ আর দি পয়েন্টস আই এম এক্সপেক্টিং, দিজ আর দি পয়েন্টস গোয়িং টু বি সিন, এগুলো দেখবে আর কি তারা। তো ওভারঅল এটা আমরা কিন্তু তার আপনার নিশ্চয়ই মনে আছে, এটা আমরা আগেও প্রেডিক্ট করছি যে ইরান এটা থেকে সরবে না। আমি নিজে বলছি আপনার এখানে যে এগুলো আমি যতদূর আমি কি চিনলাম না চিনলাম সেটা ইম্যাটেরিয়াল, সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে অল দি পয়েন্টস আর ইন হিজ ফেভার, কার্ড তার হাতে, ড্রাইভিং সিটে সে বসা, অতএব সে নির্ধারণ করবে কি হবে না হবে। এটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে নেতানিয়াহু সরকার খুব মানে ক্ষিপ্ত এবং বিরক্ত,
ট্রাম্প প্রশাসনের উপর। অত্যন্ত, এবং ইয়াহুদ বারাকের মতো লোক সে বলছে যে ইট ইজ আমাদের যত রকমের বিপর্যয় আসছে এই সবগুলো নেতানিয়াহুর জন্য হচ্ছে, এবং নেতানিয়াহু যদি সামনে যে ভোটিং আছে ওটাকে যদি সরানোর চেষ্টা করে, আমরা জনগণ রাস্তায়, ইয়াহুদ বারাক বলতেছে, এক্স প্রাইম মিনিস্টার বলতেছে, আমরা জনগণ নিয়ে বেরিয়ে লাঠি দিয়ে মেরে তাকে এখান থেকে সরাবো, উই উইল টেক হিম। মানে হি ইজ ইন এ ভেরি ব্যাড শেপ। সে চাচ্ছেই না যে এটা করুক, এবং সে এখন ওই আবার বৈরুতে আক্রমণ, মানে কোনো কিছু যখনই একটা গঠনমূলক ব্যাপার যখনই দানা বাঁধে তখনই নেতানিয়াহু যেটা করে সেটা হচ্ছে যে বৈরুতে অথবা ইয়েমেনে একটা মারবে আর কি, দিয়ে সিজফায়ারটাকে নষ্ট করে ফেলবে। দ্যাটস হোয়াট হিজ প্ল্যান। কিন্তু আমার মনে হয় যে এখন একটু সাবধান হতে পারে, কারণ ট্রাম্পই হয়তো প্রথম প্রেসিডেন্ট হতে পারে যে তাকে অত্যন্ত জঘন্য ভাষায় কথাবার্তা বলছে, যেটা কেউ বলে নাই। আপনারা সবাই দেখছেন সে এফ ওয়ার্ড ইউজ করছে কয়েকবার। রাইট, থ্যাংক ইউ সো মাচ। তো আমার মনে হয় যে ইসরায়েল যদি একা হয়ে যায়, আমেরিকা যদি তার মতন পাত্তারি গুটায় যে ঠিক আছে উই আর নো মোর দেয়ার, তাহলে ইসরায়েলের জন্য এটা আজকে না বহুদিন আগে এটা আমাদের সবার জানা, আমাদের যারা একটু পড়াশোনা করে তারা সবাই জানে, যারা একটু খোঁজ খবর রাখে তারা সবাই জানে, ইসরায়েল আমেরিকার সাহায্য ছাড়া 3 days দাঁড়াতে পারবে না, 3 days দাঁড়াতে পারবে in front of the neighbors। তার যারা নেইবার, ইটস এ ভেরি টাফ নেইবারহুড। এ নেইবারহুড খুব সহজ নেইবারহুড না। এভরি নেইবার ইজ আনহ্যাপি উইথ ইরান। সো এই টাফ নেইবারহুডে I'm sorry, with Israel. I withdraw. With Israel. So ইসরায়েলের জন্য আসলে খুব খারাপ একটা অবস্থা হতে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে খুব বিরক্ত তারা। হ্যাঁ, এবং লেটস সি হোয়াট হ্যাপেন। থ্যাংক ইউ মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এনজয় ইওর গেম। না ইরান কেবল একটা গোল করছে প্রথম। এখন সমঝোতা হয়ে গেছে নেদারল্যান্ড এবং ইরানের মধ্যে 1-1। না, আমি যেখানে যাচ্ছি সেখানে বহু লোক আমাদের ক্রেডিট করে যে সবাই, আর আমার মেয়ে তো ইরানে জন্ম হয়েছে বুঝেনি, সো শি ইজ লাইক জাম্পিং। যে আপনার শোতে আসছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো বলেছো, থ্যাংক ইউ। Thank you so much. Thank you. Sheikh Al Mamun, thank you so much for your time. And প্রথমে it's very important subject যে ACT প্রোগ্রাম, যে এটা আপনি জানেন যে ACT প্রোগ্রাম অনেকেই অন করছে না, এবং এর পরিপ্রেক্ষিতে অঙ্ক এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট, এই সাবজেক্টে ধীরে ধীরে অনেক ছাত্রছাত্রী পিছিয়ে যাচ্ছে। সো ইট ইজ ভেরি ব্যাড সাইন এবং অ্যালার্মিং ফর দি কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেট, যারা সারা পৃথিবীকে লিড করে, আপনার ইঞ্জিনিয়ারিং বলেন, ম্যাথ বলেন, সায়েন্স বলেন, এখন যে অবস্থা হচ্ছে তাতে মনে হচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি। আপনি তো শিক্ষক, আপনার কি মনে হয়? ওয়েল, আপনার স্টেটমেন্টটা একটু ক্লারিফাই করি আর কি, যে ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সে আমেরিকা লিড দিচ্ছে, বাট উই আর নট প্রডিউসিং অ্যাজ মেনি ইঞ্জিনিয়ার অ্যাজ উই ইউজ টু ডু বিফোর, বাট চায়না ইজ প্রডিউসিং মোর ইঞ্জিনিয়ার্স। মানে তার থেকে অনেক বেশি ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, অনেক বেশি ডক্টরেট স্টুডেন্ট তৈরি করতেছে এই মুহূর্তে, অনেক বেশি রিসার্চ এবং ডিসার্টেশন, তাদের থিসিস সাবমিট হচ্ছে, প্যাটেন্ট তৈরি হচ্ছে চায়নাতে মোর দ্যান আমেরিকা। সো বাট এনিওয়ে, সো আমাদের যে আজকে অবজেক্টিভ মানে সাবজেক্ট যেটা আপনি বলতেছেন SAT, হ্যাঁ, যে স্টেম প্রোগ্রাম ম্যাথ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেসব বাচ্চারা পড়তে যায় তাদের জন্য ম্যাথ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার কারণ ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, দিস আর দ্য সাবজেক্ট। আপনি ডাক্তারি পড়েন, ফিজিক্স পড়েন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক, এনিথিং, এখানে আপনার মেইন রিকোয়ারমেন্ট অফ ক্যালকুলাস, কেমিস্ট্রি, ফিজিক্স। তো এখানে ইভেন আমাদের নিউ ইয়র্ক স্টেট উইদিন ফিউ ইয়ার্স, আমি এখন হাই স্কুলে ম্যাথ টিচার করি, আমাদের যে স্টেটের যে এক্সাম দেওয়া হয় এটাকে বলা হয় রিজেন্টস এক্সাম, এটাও কিন্তু এখন বন্ধ হয়ে যাবে আর কি, মানে পোস্টপোন করবে। দে উইল কাম আপ উইথ সাম অল্টারনেট প্রসেস ফ্রম দ্য ইচ স্কুল ডিস্ট্রিক্ট। যেমন নিউ ইয়র্ক সিটি তাদের একটা স্ট্যান্ডার্ড থাকবে, আমাদের ইয়াঙ্কার্স একটা থাকবে, বিভিন্ন মানে এখানকার কোনো সেন্ট্রাল বা নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে যেটা একটা এক্সামের সিস্টেম ছিল সেটা তারা উইথড্র করবে। তো আমরা জানি যে প্যান্ডেমিকের সময় আমাদের এসএটি রিকোয়ারমেন্টটা তারা উইথড্র করে, বিকজ এসএটি দেওয়া অনেক ডিফিকাল্ট হয়েছিল। তো এটা কিন্তু অনেক স্কুলগুলোতে এখনো কন্টিনিউ আছে, এবং তবে তারা কিছু কিছু ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেমন আইভি লিগগুলোতে, ডার্টমাউথ বা MIT-তে তারা অনেক জায়গায় এখন রিকোয়ার্ড করছে। বাট রিসেন্টলি যে আর্টিকেলটা আমি পড়লাম নিউ ইয়র্ক টাইমসে আসছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে। সেখানে যখন দুইটা প্রফেসর তারা দেখলো, তারা 30 বছর ধরে তারা ক্যালকুলাস পড়ায়, বাট 2023-তে তারা নোটিস করলো যে 25% স্টুডেন্টরা তারা
কিছুই পারতেছে না। বাকি 75% বাচ্চারা তারা হয়তো কমপ্লেক্স, অ্যাডভান্স, অ্যান্টি-ডেরিভেটিভস বা ইন্টিগ্রাল পড়াচ্ছিল, কিন্তু বাকি বটম যে লোয়ার 25% বাচ্চারা দে আর স্ট্রাগলিং উইথ দ্য ইভেন বেসিক ইকুয়েশন। কিন্তু যেহেতু ওই সব ইউনিভার্সিটিতে এখন ভর্তির জন্য এসএটি আর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তার কারণ আপনি যদি মোটামুটি অ্যাভারেজ ভালো থাকেন তখন কিন্তু তারা সেখানে চান্স পেতে পারে, কিন্তু ওখানে গিয়ে তারা স্ট্রাগল করতেছিল। তো তখন তারা ওপেন লেটার সাইন করে, এবং সাইন করার পরে আরো 1400 প্রফেসর তারাও এর সঙ্গে সাইন করে যে হোয়াট উই শুড স্টার্ট উইথ দ্য এসএটি, বিকজ আগে এসএটি যদি তখন করা হতো, এসএটি ইজ নাথিং বিসাইড একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বেসড অন অ্যালজেব্রা, জিওমেট্রি এবং অ্যালজেব্রা 2। তো এই টেস্টটা যখন একটা বাচ্চা 2বার বা 3বার নেয়, তখন তাদেরকে কিন্তু লেখাপড়া করতে হয়, অ্যালজেব্রা থেকে স্ট্রং হতে হয়, জিওমেট্রিতে স্ট্রং হতে হয়, তখন কিন্তু তারা এসএটিতে ভালো করতে পারে। আর এসএটিতে যদি ভালো না করতে পারে সেসব বাচ্চাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ারিং, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তখন তাদের আসলে যাওয়া ঠিক হবে না, যেহেতু ম্যাথ ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ স্টাডিং ইঞ্জিনিয়ারিং। সেখানে যদি ম্যাথের যদি অনেক পোর থাকে, অনেক সময় তারা ডিপ্রেশনে চলে যায়, তারা ফেল করে, তারা ড্রপ আউট করে। সো এটা তারা রিকমেন্ড করতেছে দে শুড ব্রিং ব্যাক দ্য এসএটি। যেহেতু এখন আগের মতন আমাদের যেমন ইনক্লুশন, ইকুইটির আন্ডারে যখন অ্যাফার্মেটিভ অ্যাকশনের আন্ডারে অনেক বাচ্চাদেরকে অ্যাডমিশন দেওয়া হতো, ওইটাতে আমরা জানি যে কয়েক বছর হলো সুপ্রিম কোর্টের রুলের জন্য এখন ওটা আর হয় না। সো এখন বাচ্চাদেরকে যারা হায়ার এডুকেশনে ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, আমাদের বাচ্চারা যেসব আমরা দেখতেছি টাইম টেলিভিশনে দেখতেছি এই মুহূর্তে, আমরা জানি যে আমাদের বাচ্চারা দে আর ডুইং ভেরি গুড। তারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় বা মেডিসিন পড়তে যায়, ফার্মাসি পড়তে যায়। সো তাদেরকে শুধু অ্যালজেব্রা করলেই হবে না, তার কারণ এখানকার আমাদের নিউ ইয়র্কে, নিউ জার্সিতে যে রিকোয়ারমেন্ট, একমাত্র শুধু অ্যালজেব্রা 1 পাস করলে কিন্তু আমাদের হাই স্কুল গ্রাজুয়েশনের রিকোয়ারমেন্ট শেষ হয়ে যায়। কিন্তু অ্যালজেব্রা 1 পাস করে বসে থাকলে হবে না, তাদেরকে জিওমেট্রি রিজনস দিতে হবে, অ্যালজেব্রা 2 রিজনস দিতে হবে, তাদেরকে ক্যালকুলাস নিতে হবে হাই স্কুলে থাকতে, তাদেরকে সিটিতে ভালো করতে হবে, এই দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। সো এটা ডাজন্ট ম্যাটার ইজ স্কুল রিকোয়ার্ড অর নট, আমাদের অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, অ্যাজ এ কমিউনিটি হিসেবে, উই নিড টু সাপোর্ট দ্যাট এন্ড এনকারেজ আওয়ার কিডস টু নো হোয়াট, মেক শিওর ইউ ডু ওয়েল ইনটু দ্য ম্যাথ, সায়েন্স এন্ড physics, chemistry, all those subjects. থ্যাংক ইউ সো মাচ। জি ভাই। শেখ মামুন, ইউ আর ডুইং এ গ্রেট জব। বাচ্চাদেরকে অ্যাডভাইসেস, টিউটরিং এটা খুবই দরকার, কারণ এটা না হলে তো। কিন্তু আমার একটা প্রশ্ন, সবাই তো আর ভালো ইউনিভার্সিটি যেতে পারবে না, বা ভালো সাবজেক্টে যেতে না পারতে পারে। তো এখন ভবিষ্যতে যে চেঞ্জ হচ্ছে নেক্সট 10 ইয়ার্সে, কি কি প্রফেশন যদি জিজ্ঞেস করে প্যারেন্ট হিসেবে যে আমার ছেলে বেস্ট না বাট মিডিওকার, ওর জন্য কোন সাবজেক্টে পড়াশোনা করে সে চাকরি পাবে? ওইটার যেমন এআইটি এসে অনেক কম্পিউটার সায়েন্স অনেক জিনিসকে অনেকে ভয় পাচ্ছে যে তার জব থাকবে না। তো ডু হ্যাভ এ লিস্ট অফ দ্য প্রফেশন যেগুলো ওপেন থাকবে এবং সাজেস্ট করে যাবে? মামুন ভাই আপনাকে জি শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, তো বিএলএস এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নেক্সট 10 বা 20 ইয়ার্সে যে সেক্টরটাতে জব গ্রোথ করবে সেটা হচ্ছে আপনার, যেটাকে অল্টার করতে পারবে না, সেটা হচ্ছে আপনার নার্সিং, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল। So those are the field. Healthcare is a very strong field. কিন্তু এখন হেলথ কেয়ারে পড়তে গেলেও আপনাকে বেসিক কেমিস্ট্রি থাকতে হবে, বেসিক এত ম্যাথে যদি স্ট্রং না হলেও চলবে, কিন্তু ডেফিনেটলি কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়তে গেলে এগেইন you have to go back to the square one, আপনাকে ম্যাথ জানতে হবে। কেমিস্ট্রি এবং ফিজিক্স ইজ নাথিং বিসাইড ম্যাথ। সো হ্যাঁ, আসলে ম্যাথ, physics, chemistry, these are the most important thing, এবং healthcare job is more secure than any other field in the future. থ্যাংক ইউ আপনাকে মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি যে স্টেটমেন্ট দিলেন এটা ভেরি আই ওপেনার আমাদের সবার জন্য, এবং আমাদের যারা দেখছেন এই প্রোগ্রাম, অভিভাবক যারা আছেন, তারা এই বিষয়টি নজরে নেবেন এবং তাদের সন্তান যারা আগামীর আমাদের ভবিষ্যৎ, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। এবং আমার মনে হয় মামুন ভাই, আপনার তো মামুন টিউটোরিয়াল তো বোধহয় এই বিষয়ে অনেক আপনাদের ক্লাস আছে এই বিষয়ে, রাইট? Definitely, we have Mamun tutorial class, but ultimately we have summer program for Algebra 1, SAT Prep, SST, but it is bigger than this. ধরেন Mamun tutorial হয়তো 100 বা 200 বাচ্চাকে পড়াইতে পারে, তাই না? কিন্তু we have hundreds of kids in all 5 boroughs,
আউটসাইড দ্য সিটি। সো এদিকে আমাদেরকে খেয়াল নিউ জার্সিতে। সো অবশ্যই আমাদের বাচ্চাদেরকে বলতে হবে যে তোমরা ম্যাথ এবং সায়েন্স বেশি করে পড়ো, বেশি করে ভালো করার চেষ্টা করো। শুধু পাস করলেই হবে না, পাস উইথ দ্য ডিস্টিংক্ট স্কোর যেমন 85+ আপ, এবং কন্টিনিউ টেকিং দ্য হায়ার লেভেল অফ ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের জি জিয়া ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয়, আনমিউট করতে হবে। জি না, আমি কিছু বলছি, আমি মামুনকে থ্যাংক ইউ দিচ্ছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ডক্টর ইউ জিয়া, ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হাসান সিদ্দিক, আপনি শুনতে পাচ্ছেন? জি, সুন্দর। জি, থ্যাংক ইউ সো মাচ। জনাব হাসান সিদ্দিক, আপনি তো এনসিপি মুখ্য সংগঠন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের। সো আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমি গত বছর আপনাদের এনসিপির একজন নেতা এসেছিলেন নিউ ইয়র্কে, এবং দুজন এসেছিলেন, এবং এখন লন্ডনে আছেন হাসান আবদুল্লাহ, আমি দেখেছি, এবং দেখা যাচ্ছে যে একটা ইন্টেন্স উত্তেজনা সৃষ্টি হয় ওনারা যেখানেই যাচ্ছেন। আগামীতে আপনাদের নেতারা এই নিউ ইয়র্কেও আসতে পারেন। এই উত্তেজনা প্রশমনে আপনারা কি চিন্তা করছেন? কিভাবে এই যে কমিউনিটির মধ্যে যে একটা উত্তেজনা, আপনার একটা বিভেদ সৃষ্টি হয়, এটাকে মোকাবেলার জন্য আপনারা কি চিন্তা করছেন? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আপনি গত বছরের যেই কথাটার আহ, বললেন, সেটা আসলে বাংলাদেশ আমাদের পরবর্তীতে ঘটনা ঘটার পরবর্তীতে আমাদের অভ্যন্তরীণ তদন্তে আমরা নিশ্চিত হয়েছি বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ কনসুলেটের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার যোগসাজশে এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। কিন্তু আপনি জেনে থাকবেন, এর পরবর্তীতে আমাদের সদস্য সচিব আখতার হোসেনকে নিয়ে আমরা নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে একাধিক প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি, যেখানে কেউই আসলে খুব একটা কোনো ধরনের সমস্যা করতে পারেনি। তবে আপনি দেখবেন অক্সফোর্ড ইউনিয়নের যে প্রোগ্রাম নিয়ে, হাসান আবদুল্লাহর যে প্রোগ্রাম নিয়ে এত কথা হচ্ছে, এবং আজকে আমাদের এনসিপির উদ্যোগে যে নাগরিক সংবর্ধনার ব্যবস্থা ছিল, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী যে ধরনের অরাজকতা সৃষ্টি করছে, এটা আসলে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আমরা বলবো, এবং উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করে এক ধরনের সুযোগ নেওয়ার জন্য একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং তাদের দেশে এবং দেশের বাইরে যেসব পলাতক আসামি রয়েছেন, তারা আসলে এই চেষ্টা করছেন। তবে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সচেতন আছেন, এবং তারা এই জিনিসটাকে নিশ্চয়ই বিবেচনা করবেন, কারা পরিস্থিতিকে ঘোলাটে করে রাজনীতিতে ফিরতে চায়। এবং এট দ্য সেম টাইম এটা অনেকটাই নিশ্চিত যে বাংলাদেশে আর কখনোই হয়তো বা আওয়ামী লীগ ফিরতে পারবে না। তাই বাংলাদেশের বাইরে যেসব আমাদের যারা বিপ্লবের, যারা অগ্রসারীর সৈনিক ছিল, তাদেরকে হেনস্থা করে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে সেটা আমার মনে হয় না এটা। আপনার নেটটা বোধহয় আটকে গেছে আপনার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে ওনার নেটে প্রবলেম, অ্যান্ড দেন ইটস গেট স্টাক। হাসান সিদ্দিক, আপনি শুনতে পাচ্ছেন? সো আমার মনে হয় নেট স্টাক হয়ে গেছে। যাই হোক, তাহলে পরে আমরা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, জি, আপনার কথাটা আটকে গেছিল। জি, কি বলছিলেন? আমি বলতে চাই, এই ধরনের যেই অরাজকতা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সংগঠন করছে, এটি কোনোভাবেই বাংলার মানুষ আর টলারেট করবে না। আস্তে আস্তে আমি ব্যক্তিগতভাবে আসলে দেখেন, যেই ধরনের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা যারা প্রবাসে থাকি, এখানকার যে মানুষ আছে, তাদের কাছে আসলে খুব ভালো বার্তা দেয় না। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা প্রবাসী আছেন তারা আরো দায়িত্বশীল আচরণ করবেন এবং এই ধরনের অরাজকতাপূর্ণ, অস্থিরতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এটা আমাদের ব্যক্তিগতভাবে চাওয়ার জায়গা। সো আপনি যারা বললেন নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ তো অস্বীকার করেছে তারা লন্ডনে কোনো প্রবলেম করে নাই। আসলে আওয়ামী লীগের একাধিক যে কমিটি আছে লন্ডনে, সেই কমিটির একাধিক পোস্টেড নেতাকে আমরা দেখেছি বিভিন্ন সময় অরাজকতা, রাস্তার মধ্যে নেমে অরাজকতা করতে।
এবং গতকালও আজকেও আপনি যদি বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেন তাদেরকে দেখা যাচ্ছে। সো এই দায় কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগ এই দায় এড়াতে পারে না। আমরা এটা ভিডিও ফুটেজে একদম স্পষ্ট যে কারা এই ধরনের অরাজকতা নেতৃত্ব দিয়েছে, এবং তাদের ফেসবুক প্রোফাইলগুলো যদি আপনি গিয়ে দেখেন প্রকাশ্যে হুমকি দিয়ে তারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে। এবং আজকে লন্ডন পুলিশ তাদের বিরুদ্ধে যে ধরনের একাধিক গ্রেফতার হয়েছে, যদি তারা মানে ইয়ে না হয় তাদের এই গ্রেফতার নিশ্চয়ই মানে কিছু যদি নাই করে, সংশ্লিষ্ট যদি নাই থাকে, তাহলে তো গ্রেফতারের মতো ঘটনা ঘটতো না। আর শেষ প্রশ্ন করতে চাই যে জুলাই তো আপনি জানেন আগামী মাসে জুলাই মাস, সো জুলাইয়ের যুক্তরাষ্ট্রে আপনাদের কোনো প্রোগ্রাম আছে নাকি যে আপনাদের জুলাইকে সামনে রেখে, জুলাই আগস্টকে সামনে রেখে আমরা আমেরিকার 10টা ভিন্ন স্টেটে প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি, এবং সেটা যদি আমরা কিছু দিনের মধ্যে আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব যে কখন কোন সময় আমরা এই অনুষ্ঠানগুলো করব, এবং একই সময় আমাদের একাধিক কেন্দ্রীয় নেতা এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত থাকার ব্যাপারে আমরা আশাবাদী। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। জিয়া ভাই, আপনি কি আর কোনো কিছু অ্যাড করবেন, এনি সাজেশন? না, এর তো হেলদি থাকতে হলে এটা নতুন একটা জিনিস, কিন্তু এটা আমরা ইগনোর করি জি, তাতে যে ব্যাপারটা আর কি। আর এনসিপি যেটা সিদ্দিক যেটা বলছিলেন, যে আমার মনে হয় আওয়ামী লীগ এত বড় একটা দল, যতই তোমরা বলো যে নিষিদ্ধ বিদেশে দেশে, মানে যদি একটা সবাই মিলেমিশে যদি কিছু না হয় তাহলে এই চ্যালেঞ্জ গুলো আসবে। এবং জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই একজনের খালাতো ভাই হলে মামাতো ভাই, না হলে চাচাতো ভাই, এটা ইন্ডিয়া থেকে আসে নাই। তো ওই যে যত বেশি প্রতিরোধ হতে থাকবে তত এগুলো বিভাজন বাড়বে। তো এখন আমরা আশা করছিলাম স্টুডেন্টরা আসছে, তারা সৎ থাকবে, তারা একটু লেস এলিগেন্ট হবে, এটা হয় নাই। তো এই জন্য আমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে এনসিপির লিডারদের দিকে। এটা বাড়াবার জন্য ভদ্রভাবে হ্যান্ডেল করা, সবাইকে অ্যাকোমোডেট করা, এটা যদি না করা হয় না, তো আমাদের দেশের, আমরা যারা কোনোদিন রাজনীতিতে যাই নাই কিন্তু সবসময় মনে করছি, সবকিছুতে ছিলাম, তো এসবে কিন্তু কাউকে সাহস করে বলতে হবে যে আমরা এই ফাইট করা, এসব মানে নেগেটিভ জিনিসটা না বলাই ভালো। কারণ আমাদের দেশ তো আমাদের দেশ, যাই হচ্ছে না কেন সময়। তো এটা আমি জানি না এখান থেকে প্রবাস থেকে কিন্তু লিডারশিপ আসতে পারে, কারণ দেশে তো অসুবিধা, কারণ দেশে সবাই ক্যাডার আছে তো বলতে দেবে না। কিন্তু এইখানে যদি সাহসী থাকে, সিদ্দিক যদি সাহসী হও, তাহলে এখান থেকে কিন্তু একটা মানে ইয়ে করা দরকার, সবাই মিলে এমন ভাবে করা দরকার যে প্রত্যেককে অ্যাকোমোডেট করা। যা ভুল হয়েছে এটা তো সবাই জানে, এগুলো নিয়ে তো এখন আর কিছু না। এখন এটাকে কিভাবে এটা কমানো যায় নিজেদের মধ্যে, এটা কিন্তু খুব দরকার। এনিওয়ে, আমরা যেহেতু মাস্টার মানুষ, আমি লেকচার দিয়ে অভ্যাস। আমাকে যদি একটু অ্যালাউ করা হয়, আমি একটু 1 মিনিট বলতে চাই। জি প্লিজ, খুব সংক্ষেপে। জি আচ্ছা, যেটা হচ্ছে স্যার অসাধারণ একটা ইয়ে দিলেন, সেটা হচ্ছে আমরা সবসময় ইনক্লুসিভ রাজনীতির কথা বলছি। আমরা সবসময় দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছি। আমরা চাই আমাদের যে সংগঠন কিংবা এখানে যে বাঙালি সংগঠনগুলো আছে তা দিয়ে এখানের প্রবাসীদের সর্বোচ্চ পরিমাণ সুবিধা নিশ্চিত করার জন্য। আমি জানি আমাদের এখানে যেমন সব মিলেনিয়ার আমাদের আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডাক্তার, প্রফেসর আছে। একইভাবে আমার এমন অনেক ভাইয়ের সাথে আমার কথা বলার সুযোগ হয় যারা আসলে মিনিমাম ওয়েজে যেখানে কাজ করে, অনেকে লিগাল অনেকে ইলিগাল। সো আমরা আসলে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই, অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। যেমন আপনি গতকাল জাপানকে দেখবেন, জাপান নিজের স্টেডিয়াম নিজে পরিষ্কার করে গেছে, একটা ল্যান্ডমার্ক। মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা কাভারেজ হয়েছে। সো আমরা এরকম একটা সংস্কৃতি ক্রিয়েট করার পথেই হাঁটতেছি। আমরা আশা করি আপনাদের মতো যারা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, এবং সেটা আমরা অবশ্যই সাদরে গ্রহণ করবো, এবং আমরা এরকম একটা পরিবেশ আসলেই চাই। বাট আমি সবসময় এই ধরনের কথা বলতে গিয়ে জন এফ কেনেডির একটা কথা বলি, যে দ্য কস্ট অফ ফ্রিডম ইজ হাই। আসলে এটা উভয় পক্ষ থেকে হলে ভালো হতো, কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে তাহের ভাই অনেকটা ভালো জানেন, গতবার আমাদের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এর পরবর্তীতে আমাদের আসলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার জন্য হলেও বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে। যদিও এটা আমরা ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, কিন্তু পরিস্থিতির অনেক সময় আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে। থ্যাংক ইউ শেখ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং হাসান, আপনাকে অনেক
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। নিউ ইয়র্ক